মেরি কুরি বিজ্ঞানের ইতিহাসে বিস্ময় সৃষ্টিকারী এক নাম। মেরি কুরির নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণার জন্য পুরো পৃথিবী তাকে মনে রাখবে। পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুটি শাখায় পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। নারী হিসেবে প্রথম নোবেল জয়ের কৃতিত্বটা তারই। এসব কথা তো সবাই জানে, কিন্তু তার সাফল্যের পেছনের কাহিনীটা কজন জানে? সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্প, ভালোবাসা, বিয়ে, সন্তান, সংসার আর নিজের গবেষণা একই সুতোয় বেঁধে জীবন সংগ্রামের গল্পটা খুব কম মানুষই জানেন। মেরি কুরির পুরো নাম মেরি স্কলোডস্কা কুরি। তার ডাকনাম ছিল মানিয়া। রাশিয়া বিভাগের সময় 1867 সালের 7ই নভেম্বর মেরি কুরির জন্ম হয় পোল্যান্ডের ওয়ার শহরে। পরিবারে তাকে মানিয়া বলে ডাকা হতো। তার বাবা ভ্লাদিস্লাভ স্ক্লদভস্কি একটি নামকরা কলেজের অধ্যাপক ছিলেন। তার মা ওয়ার শহরের একটি নামকরা ওয়ার্ড বোর্ডিং স্কুল ফর গার্লসের প্রধান শিক্ষিকা ছিলেন। 5 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তাদের বাড়িতে সবসময় লেখাপড়ার আবহ বিরাজ করত। তার কাছ হতে জানা যায় তাদের বাবা প্রতি সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে বিজ্ঞান ও সাহিত্যের আসর বসাতেন। তাই বিজ্ঞানের প্রতি ভালোবাসাটা ছোট থেকেই শুরু হয়েছিল। এরই মধ্যে মেরির যখন 10 বছর বয়স, তখন তার মা যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের মৃত্যুর পর কিছুদিন যেতে না যেতেই তার বড় বোন জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। মা আর বড় বোনের মৃত্যুতে মেরি খুব ভেঙে পড়েছিলেন। সেই সময়ে রাজনৈতিক অবস্থা ক্রমশ জটিল হয়ে উঠেছিল। পুলিশ চেতনা লালনের জন্য তৎকালীন সরকার মেরির বাবাকে পূর্বের চাকরি হতে অব্যাহতি দিয়ে একটি নিম্ন শ্রেণীর চাকরিতে নিয়োগ দেন। ফলে তিনি ও তার বোন পুলিশের একটি ভ্রাম্যমাণ বিদ্যালয়ে যোগদান করেন। তবে এরই মধ্যে আর্থিক সংকট তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ায় প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু মেরি ও তার বোন ব্লনিস্লা হাল ছাড়ার প্রার্থী ছিলেন না। মেরি ও তার বোন বনিস্লার মধ্যে একটি চুক্তি হলো যে একজন আরেকজনের পড়াশোনার খরচ যোগাবে। তাই ঠিক হলো যে মেরি কাজ করে বোনের পড়ালেখার ব্যয়ভার বহন করবে। পড়ালেখা শেষ হলে ব্রনিস্লা মেরির পড়ালেখার ব্যয়ভার বহন করবে। ফলে যেই কথা সেই কাজ। মেরি তার বোনের পড়ালেখার খরচ চালানোর জন্য মাসিক 500 রুবেলের বিনিময়ে এক অভিজাত রুশ আইনজীবীর বাড়িতে গভর্নেন্সের চাকরি নেয়। এত অল্প বয়সে কাজ করতে কষ্ট হলেও তিনি প্রায় 3 বছর সেখানে কাজ করেছিলেন। এ সময় তার জীবনে আসেন কাজিমিয়েরেজ জোরভস্কি। মেরি যে বাসায় গভর্নেন্সের কাজ করতে, কাজিমিয়েরেজ জোরভস্কি ছিলেন সে বাড়ির ছেলে। নিয়তি হয়তো সহায় ছিল না তার, তাই মেরির সঙ্গে কাজিমিয়েরেজের জোরভস্কির সম্পর্কটা ভেঙে গেল। মেরির পরিবার গরিব ছিল, কাজিমিয়েস্কির পরিবারের সম্পর্ক মেনে নেয়নি। কাজিমিয়েরেজও তার পরিবারের কথায় অমান্য করেনি। এই বিচ্ছেদ মেরিকে আহত করে। পরে মেরি এ চাকরি ছেড়ে দেন। ইতোমধ্যে মেরির বোন শিক্ষা কার্যক্রম শেষ করে চিকিৎসকের পেশায় নিয়োজিত হয়। পূর্ব শর্ত অনুযায়ী এবার মেরি তার বোনের আর্থিক সহায়তায় বিজ্ঞানের উচ্চশিক্ষার জন্য প্রথমে অস্ট্রিয়ার শাসনাধীন ক্র্যাকো বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। কিন্তু সেখানে বিজ্ঞান ক্লাসে যোগ দিতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সচিব অসম্মতি জ্ঞাপন করে মেরিকে জানিয়ে দেয় যে বিজ্ঞান মেয়েদের জন্য নয়, তিনি যেন রন্ধন শিক্ষা ক্লাসে যোগ দেন। তবে এসব বাধা মেরিকে তার বিজ্ঞানের প্রতি আগ্রহকে দমিয়ে রাখতে পারেনি। 1891-এর শেষের দিকে মেরি পোল্যান্ড থেকে ফ্রান্সের উদ্দেশ্যে পাড়ি জমান। তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পদার্থবিজ্ঞানে, রসায়নে এবং গণিতে অধ্যয়ন করতে থাকেন এবং বিশ্ববিদ্যালয়ের কাছে ল্যাটিন কোয়ার্টার্সে একটি গ্যারেজ ভাড়া করে এবং সেখানে বসবাস শুরু করেন। তবে অল্প কয়েকদিনের জন্য তিনি বোনের বাসাতেও ছিলেন। মেরির আয় তখন ছিল খুবই সীমিত। প্রায় সব সময় তাকে ক্ষুধায় কাটাতে হতো। মেরি দিনে পড়তেন, সন্ধ্যায় পড়াতেন এবং পড়িয়ে যা আয় করতেন তা ছিল খুবই সামান্য। 1883 সালে তাকে পদার্থবিজ্ঞানে ডিগ্রি দেওয়া হয়। এরপর তিনি গ্যাব্রিয়েল লিপম্যানের শিল্পভিত্তিক গবেষণাগারে কাজ শুরু করেন। এরই মধ্যে তিনি আরেকটি ডিগ্রি অর্জনের মাধ্যমে ফেলোশিপ পেয়ে যান। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তিনি বিশ্ববিদ্যালয়ের ভালোভাবে পড়াশোনা চালিয়ে যান। মেরি প্যারিসে দ্য সোসাইটি ফর দ্য এনকারেজমেন্ট অব ন্যাশনাল ইন্ডাস্ট্রির সহায়তায় বিভিন্ন
পদার্থের চৌম্বক ধর্ম পরীক্ষার মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণা শুরু করেন। এই সময় পিয়েরে আসেন তার জীবনে। প্রকৃত বিজ্ঞানের প্রতি আগ্রহী তাদেরকে জায়গায় নিয়ে আসে। পিয়ের কুরি ছিলেন বিশিষ্ট পদার্থবিদ। কুরির বাবা ইউজিন কুরি নিজের বাড়িতেই একটি গবেষণাগার গড়ে তুলেছিলেন। সেখানে ভাই জাকা কুরি আর বাবার সাথে পিয়েরে রাত দিন গবেষণা করতেন। পোলিশ পদার্থবিদ অধ্যাপক জোসেফ কোভালস্কি, যিনি মেরিকে সব ব্যাপারে সাহায্য করতেন, তিনি মেরিকে কুরিদের গবেষণাগারে যোগ দিতে পরামর্শ দেন। তিনি জানতেন যে মেরির গবেষণা কাজ চালিয়ে নেওয়ার জন্য বড় একটি গবেষণাগার প্রয়োজন। তাই তিনি পিয়েরের সাথে মেরির পরিচয় করিয়ে দেন। মেরিকে দেখেই পিয়েরে তার প্রেমে পড়ে গেলেন। মেরিও পিয়েরকে দেখে ভালো লেগেছিল, কিন্তু কাজিমিয়েরেজের সাথে ভালোবাসায় তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারেননি, তাই প্রথম দিকে বিষয়টা এড়িয়ে চলতেন। যাই হোক, দুজনে মিলে চুম্বক গবেষণায় নিয়োজিত হন। গবেষণা চলার সময় তাদের মাঝে তীব্র ভালো লাগা ও ভালোবাসার জন্ম নেয়। পিয়েরই বেশি আগ্রহী ছিলেন, অপরদিকে মেরি ছিলেন বাস্তববাদী। একদিন পিয়েরে সাহস করে মেরিকে প্রস্তাব দিয়ে বসেন। মেরি সরাসরি না করেননি, বেশ কিছু অজুহাতে এড়িয়ে যেতে চেয়েছিলেন। আসলে মেরি নিজের দেশ পোল্যান্ডে ফিরে যেতে চেয়েছিলেন, সেখানে গিয়ে শিক্ষকতা করতে চেয়েছিলেন। পিয়েরে তা জানতে পেরে মেরিকে একটি প্রেমপত্র লেখেন। পত্রটির অংশবিশেষ, আমরা একে অপরকে কথা দিয়েছিলাম যে আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। আশা করছি তুমি তোমার মন পরিবর্তন করবে না। কোনো কথা কাউকে দিয়ে জোর করে পূরণ করা সম্ভব নয়। এটা খুব সুন্দর হতো যদি আমরা বাকিটা জীবন একসাথে কাটাতে পারতাম, আমাদের স্বপ্নের মতো করে। তোমার স্বপ্ন আমাদের স্বপ্ন, বিজ্ঞানকে নিয়ে দেখা আমাদের স্বপ্ন নিয়ে। এমনকি পিয়েরও পোল্যান্ডে যেতে চেয়েছিলেন। সেখানে গিয়ে তিনি কি করবেন? মেরি এমন প্রশ্নে তার জবাব ছিল সেখানে গিয়ে তিনিও না হয় শিক্ষকতা করবেন। পরে মেরি আর না করতে পারেননি। অবশেষে 1895 সালের 26শে জুলাই দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হলো। মেরি ও পিয়েরের জীবনে সংসার, গবেষণা আর ভালোবাসা যেন হাত ধরাধরি করে চলছিল। মেরি ও পিয়েরে যৌথভাবে গবেষণা শুরু করেন। 1898 সালে এই দম্পতি প্রথমে প্লিচবেন্ড থেকে তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম এবং পরে রেডিয়াম আবিষ্কার করেন, যা ইউরেনিয়াম হতে 10 লক্ষ গুণ বেশি শক্তিশালী। এই রেডিয়ামের ব্যবহার অপরিসীম। কুরি দম্পতি প্রমাণ করলেন যে কোনো মৌলের পরমাণু ক্রমাগত ভেঙে গিয়ে রশ্মি বিকিরণ করে। এই বিকিরণ অন্য কোনো পদার্থ ভেদ করেও যেতে পারে। এই ধরনের পদার্থকে বলে তেজস্ক্রিয় পদার্থ, আর এই গুণকে বলে তেজস্ক্রিয়তা। মেরি ও পিয়েরে এজন্য 1903 সালে নোবেল পুরস্কার পান। প্রথমে কমিটি শুধুমাত্র পিয়েরে কুরি ও অঁরি বেকরেল, তিনিও এই গবেষণায় সাহায্য করেছিলেন, মনোনয়ন করেছিলেন। পরে অবশ্য পিয়েরে নোবেল কমিটির কাছে জানান এর কৃতিত্ব তার একার নয়, মেরি না থাকলে তিনি রেডিয়ামের দেখা পেতেন না। পরে নোবেল কমিটি মেরি কুরির নাম ঘোষণা করেন। দুজন যেমন গবেষণা একসাথে করতেন, তেমনি সংসারের কাজগুলো একসাথে ভাগাভাগি করে করতেন। মেরি সবসময় পিয়েরের পাশে থাকতেন। অনেক বিজ্ঞানীরা মজা করে বলতেন যে পিয়েরের সবচেয়ে বড় আবিষ্কার ছিল মেরি। তারা কাজের ফাঁকে প্রায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন। এভাবেই তাদের সুখের জীবন কেটে যাচ্ছিল। এরই মধ্যে তাদের ঘর আলো করে আসেন আইরিন কুরি ও ইভ কুরি। মেরি তার অটোবায়োগ্রাফি পিয়েরে কুরি উইথ অটোবায়োগ্রাফিক্যাল নোটসে লিখেছেন, একদিকে আমার ছোট্ট মেয়ে আইরিন, সংসারের কাজকর্ম, আর অন্যদিকে বিজ্ঞানকে ঘিরে আমার সাধনা। এসবের মধ্যে সমন্বয় করা খুব কঠিন হয়ে পড়েছিল। কাজের পাশাপাশি আমি কি পারছি আমার সন্তান ও সংসারকে সময় দিতে? এই দ্বিধা মাঝে মধ্যেই আমার জন্য কষ্টকর হয়ে উঠত। তিনি এক জায়গায় মজা করে লিখেছিলেন, আমার স্বামী অবশ্য এসব নিয়ে মাথা ঘামাতেন না। তিনি প্রায়ই বলতেন তিনি নাকি এমন একজন জীবনসঙ্গিনী পেয়েছেন যাকে ঈশ্বর শুধু তার জন্যই সৃষ্টি করেছেন, যার সঙ্গে সব চিন্তাভাবনা ভাগাভাগি করে নিতে পারেন। মেরি আরও বলেন, বাড়ির কাজে সাহায্য করার জন্য অবশ্য একজন লোক ছিলেন বটে, কিন্তু মেয়ের ছোটোখাটো বিষয়গুলো আমি নিজে দেখার চেষ্টা করতাম। যখন কাজের জন্য আমাকে ল্যাবরেটরিতে থাকতে হতো, তখন আইরিনকে তার দাদা দেখাশোনা করতেন। নাতনিকে অসম্ভব ভালোবাসতেন তিনি। বলা যায় নাতনির জন্য তার জীবন ঝলমল হয়ে উঠেছিল। পরিবারের এই ঐক্য, ভালোবাসা, সহানুভূতির কারণে আমি অনায়াসে আমার কাজ চালিয়ে যেতে পেরেছিলাম। মাঝে মধ্যে অবশ্যই ব্যতিক্রম যে হতো না তা নয়। বিশেষ করে মেয়েটা যখন অসুস্থ হয়ে পড়তো, তখন রাত জাগার কারণে কাজে ব্যাঘাত ঘটত। এত ব্যস্ততার মাঝেও তাদের বাড়িতে অনেক আড্ডা হতো। সেসব আড্ডায় মূলত বিজ্ঞান সাধকেরা থাকতেন। মেরি বলেন,
আমাদের মতো বিজ্ঞান নিয়ে যারা কাজ করতেন তাদের সঙ্গে মাঝে মধ্যে বাড়িতে বা বাগানে আড্ডা হতো আমাদের। আর সেই সময়টা আমি আমার মেয়েদের জন্য এটা সেটা বানানোর প্রয়োজনে সেলাইয়ের কাজ সেরে নিতাম। বেশ সুখেই দিন কেটে যাচ্ছিল মেরি আর পিয়েরের। হঠাৎ করেই মেরির জীবনে নেমে আসে বিষাদের ছায়া। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় পিয়েরের। এতে করে মেরি শোকে একদম ভেঙে পড়েন। তবে 11 বছরের ভালোবাসা এখানেই সমাপ্ত হয়নি। 1911 সালে প্রথম বিজ্ঞানী হিসেবে পেলেন দ্বিতীয় নোবেল পুরস্কার, তবে এবার রসায়নে। তারপর পিয়েরের প্রতি ভালোবাসাটা উজাড় করে দিলেন মানব সেবায়। তেজস্ক্রিয়তাকে কীভাবে চিকিৎসা বিজ্ঞানে কাজে লাগানো যায় সে চেষ্টা করলেন, সফলও হলেন এই কাজে। প্রথম বিশ্বযুদ্ধে তিনি তা কাজে লাগান। প্রথম বিশ্বযুদ্ধ চলার সময়ে মেরি বুঝতে পারেন যে যুদ্ধক্ষেত্রে সার্জনদের সাহায্য করার জন্য যুদ্ধস্থলের কাছাকাছি ফিল্ড রেডিওলজিক্যাল সেন্টার স্থাপন করা প্রয়োজন। রেডিওলজি, অঙ্গ সংস্থানবিদ্যা এবং স্বয়ংক্রিয় বলবিদ্যার উপরে দ্রুত অধ্যয়নের পর তিনি এক্স রে যন্ত্র এবং ভ্রাম্যমাণ রেডিওগ্রাফির উন্নয়ন করেন, যেগুলো পরবর্তীতে পেটিট স্কুরিস বা ছোট্ট কুড়িগুলো নামে পরিচিত ছিল। তিনি তার মেয়ে আইরিনের সহায়তায় 20টি ভ্রাম্যমাণ হাসপাতালগুলোতে রেডিওলজিক্যাল ইউনিট পরিচালনা করেন। কিন্তু দিনরাত তেজস্ক্রিয় মৌল নিয়ে নাড়াচাড়ার ফল ভালো হলো না। অচিরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে 1934 সালের 4 জুলাই এই মহীয়সী নারীর মৃত্যু হয়। তিনি শুধু একজন সফল বিজ্ঞানী ছিলেন না, একাধারে একজন নিবেদিত স্ত্রী, একজন দায়িত্বশীল মা এবং একজন মানবদরদী ছিলেন। পিয়েরে কুরির সাহচর্যে যে তেজস্ক্রিয় ভালোবাসার সূচনা হয়েছিল তার সমাপ্তি ঘটল মেরি কুরির মৃত্যুর মধ্য দিয়ে।